নমস্কার, আমি মানসী নিয়ে এসেছি আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আসলে গল্প আমরা সবাই খুব ভালোবাসি, তা সে বলতে হোক বা শুনতে হোক, আর তার সঙ্গে যদি মিশে থাকে অনেকখানি সত্যি, আর সেই সত্যি যা কখনো আমাদের আনন্দ দেয়, আবার কখনো কষ্ট, আবার কখনো আমাদের উজ্জীবিত করে। অন্যের কিছু কথা শুনে যেন নিজের মনে হয় আমার জীবনটা এখনো অন্য খাতে বইতে পারে যদি আমি চাই। এই আমি চাইটা জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। আর এই আমি চাই এর গল্প আজকে আমরা শুনবো আমাদের চারজন গেস্টের কাছ থেকে। আগে আপনাদের সঙ্গে আমাদের গেস্টদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছেন প্রজ্ঞা নাগ। প্রজ্ঞা, আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সল্টলেক থেকে। কি করেন আপনি? আমি একজন অভিনেত্রী। শোনা গেল। এবার যাই এনার কাছে, পারমিতা মুখার্জি। পারমিতা, নমস্কার, আমি পেশায় এবং প্যাশনে একজন অভিনেত্রী। এবার আমার বাঁ দিকে আছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করাই। লোপামুদ্রা পাল চৌধুরী। নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। আমার পেশা, আমি শিক্ষিকা, আর আমার ভালো লাগার জায়গা অভিনয় করা। বেশ, এবার যাব আমাদের আজকের শেষ অতিথির কাছে, তপতী মুন্সি। নমস্কার, আমি তপতী মুন্সি, মানিকতলা বাগমারি থেকে এসেছি। পেশা একজন অভিনেত্রী। এই ধরনের অনুষ্ঠানে আমার এই প্রথম অংশগ্রহণ করা, তার জন্য আজকে আমি ভীষণ ভীষণ খুশি। তাহলে আজকের টপিক কি? আজকের বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে আজকাল কি বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে? পেশাদারিত্ব বন্ধুত্বকে কি গ্রাস করে ফেলছে? এটা হচ্ছে আজকে আমাদের বিষয়। আমরা সিনিয়র দিয়ে শুরু করি। হ্যাঁ, সিনিয়রদের অভিজ্ঞতা আমাদেরকে প্রাজ্ঞ করবে। তপতী দিকে দিয়ে শুরু করা যায়। তপতী দি, এই অভিজ্ঞতা মানে এই বিষয় সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো অভিনয় জগতের অনেক পুরনো মানুষ, আপনি থিয়েটারের মানুষ আমি জানি, এবং এখন আপনি ক্যামেরায় প্রচুর কাজ করছেন, তো দুটো মিডিয়া সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিবহাল এবং অনেক দিনের অভিজ্ঞতা আপনার। আগের পরিবেশ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ কি এখনো আছে? এটা না, নিজের মন মানসিকতা ব্যবহারের উপরে নির্ভর করে। কেউ যদি সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে সেই সম্পর্ক বজায় থাকে। এবং আমার ক্ষেত্রে আমি বলবো, আমার সাথে এই ছোট ছোট বন্ধু সবার সাথে ভীষণ সুসম্পর্ক। আমি সেই জায়গাটাকে মেনে চলি বা বজায় রাখার চেষ্টা করি। আর থিয়েটারের ক্ষেত্রে বলবো, আমাদের দল সমীক্ষণ, যেটা 47 বছরের থিয়েটারের দল, তো সেখানে আমরা সবাই দলের সদস্য, যার ফলে আমাদের বন্ধনটা খুব দৃঢ়। আমার মনে হয় না এই সম্পর্ক হারিয়ে যাচ্ছে বলে। বেশ, লোপামুদ্রা, বন্ধুত্ব কথাটা খুব বড় এবং তার ব্যাপ্তি আকাশের মতো। বন্ধু মানে দুটো মানুষের মধ্যে যখন বন্ধুত্ব হয়, সেখানে একটা আত্মিক বন্ধন তৈরি হয়, এবং সেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ সোশ্যাল স্টেটাস, ফিনান্সিয়াল স্টেটাস, বয়স, এসবের বাইরে, এসবের ঊর্ধ্বে একদম। আর কর্মজগতে নিশ্চয়ই আজকাল যে কোনো ফিল্ডেই, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে হোক, ডাক্তারদের ক্ষেত্র হোক, সব জায়গাতেই না মানে অনেকে মিলে একটা কাজ করে। একটা কাজ করতে গেলে ইটস আ টিম ওয়ার্ক। যে কোনো একটা কাজ করতে গেলে সেখানে অনেকজন মানুষকে নিয়ে কাজটা করলে সময়টাও কম লাগে এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার ফলে অনেক মানুষের সঙ্গে একটা পরিচয় এবং কর্মসূত্রে ঘনিষ্ঠতা এবং সহমর্মিতা, সহযোগিতা, এগুলো তো এসেই যায়। কাজে সেই ক্ষেত্রে একটা বন্ধুত্ব অবশ্যই তৈরি হয়। কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট, যেটা আমার মনে হয় যে সেখানে না কর্মক্ষেত্রে একটা পেশাদারি প্রতিযোগিতাও থাকে, যেটা কোনো সময় বন্ধুত্বের সম্পর্কটাকে একটু নষ্ট করে দেয়।
এটা সবসময় হয় তা না, কিন্তু হয়, এটা কিন্তু হয়। একটা প্রতিযোগী মনোভাব তৈরি হয়, বিশেষ করে আমি তো বললাম এটা একটা টিম ওয়ার্ক। নিশ্চয়ই। তো টিম লিডার যিনি থাকেন, সেটা এক একটা ক্ষেত্রে এক একজন টিম লিডার, মানে এক এক রকম তার পেশা। কিন্তু সেই টিম লিডার তিনি কিন্তু জানেন যে ধরুন একটা গ্রুপে, একটা কোনো টিমে 10 জন আছে, তিনি এবং 10 জন আলাদা আলাদা চরিত্র, তাদের আলাদা আলাদা পজিটিভ দিক, নেগেটিভ দিক, এবং টিম লিডার সে জানবে যে কার মধ্যে কোনটা পজিটিভ, তাকে দিয়ে কোন কাজটা করিয়ে নেওয়া যাবে। এটা কিন্তু টিম লিডারের মানে একটা কাজ। এবারে কি হয়, অনেক সময় হয়, সব সময় হয় আমি বলছি, এবং সেটা করতে গিয়ে কিন্তু ধরুন কেউ যদি কোনো প্রতিষ্ঠানে দীর্ঘ বছর থাকেন, তাহলে একটা সম্পর্ক তো অবশ্যই তৈরি হয়, অবশ্যই হয়, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক সেটা, এবং সেটার মধ্যে সহমর্মিতা, সহযোগিতা কিন্তু অবশ্যই আছে। কিন্তু কোথাও একটা প্রতিযোগিতামূলক মনোভাব আছে, এবং সেটার মানে কিরকম ভাবে সেটা হয়তো খুব প্রকাশ পায় না, কিন্তু ভেতরে ভেতরে থাকে কিরকম ভাবে যে আমাকে ম্যানেজমেন্টের বা টিম লিডারের কাছের লোক হতে গেলে, হওয়াটা আমি চাই হতে, তাতে করে আমি হয়তো কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবো, এরকম একটা মনোভাব থাকে। তখন আমি অন্যকে টপকে কি করে আমি সেই জায়গাটায় পৌঁছবো, সেটা একটা অদৃশ্য প্রতিযোগিতার মতন ব্যাপার থাকে। তো এইটা সবসময় সত্যি নয়, কিন্তু কোনো কোনো সময় এটা সত্যি হয়। সব সময় হয় না, এটা মেনে নেওয়া যাবে না। সব সময় হয় না, কিন্তু কখনো কখনো হয়। বেশ, এবারে আপনাদের যে অভিজ্ঞতা একটু কম, কিন্তু কাজকর্ম করে তারাও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে ইতিমধ্যে, এরকম দুজন মানুষের সঙ্গে আলোচনাটা শুরু করা যাক। পারমিতার এই বিষয়ে কি মত? দেখো মানসীদি, প্রথমে তো আমার মনে হয় যে দুটো মানুষ বন্ধু হতে পারে, তার বেসিকটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে দুজনকে সমমনস্ক হতে হবে, এবং দুজনের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, এবার সমমনস্ক তো হতেই পারে, এক দুটো মিটিং এর পরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের চিন্তা ভাবনাগুলো একরকম, কিন্তু বিশ্বাসটা তৈরি হতে একটা সময় লাগে। সেইটার জন্য বন্ধুত্ব, এবং আমাদের জগতে, আমাদের অভিনয়ের জগতে যেটা হয় যে আমরা একটা সিরিয়াল বা একটা সিনেমায় কাজ করছি যখন, তখন ওই সময়টার জন্য আমরা সবাই খুব কাছাকাছি থাকি, তারপর আমরা আবার সবাই হারিয়ে যাই। হ্যাঁ, মানে ফলে আমাদের জগতে বন্ধুত্ব তৈরি হওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু তৈরি হয়। হ্যাঁ, আমাদের জগতে খুব ভালো বন্ধু হয়। তার জ্বলন্ত উদাহরণ এখানেই বসে আছে তপতী মুন্সি। তপতী মুন্সি আমার একজন অত্যন্ত গাঢ় বন্ধু। আমার অভিনয়ের শুরুর দিকের একেবারে গাইডেন্স দিয়েছেন উনি। সুতরাং বন্ধুত্ব হয় না তা তো নয়, কিন্তু ওই যেহেতু সময়টা আমাদের এখানে একটা ভীষণ হ্যাঁ ভীষণ একটা ভিলেনের মতো কাজ করে বলে সেই বন্ধুত্বগুলো না হয়েও কিরম যেন হয় না, এরকম একটা জায়গায় চলে আসে। বেশ, মানলাম। এবার প্রজ্ঞা। আমার মতে বন্ধুত্ব, পেশাদারিত্ব, এই দুটোর মধ্যে কোনো অন্তরায় নেই, মানে দুটোর বিরোধিতা করে না। বন্ধুত্ব রাখতে গেলে আমার পেশাদারিত্ব কমে যাবে, বা পেশাদারিত্ব বজায় রাখতে গেলে আমার বন্ধুত্ব কমে যাবে, এটা মনে হয় না আমার ক্ষেত্রে খুব একটা লজিক্যাল। আমি বলছি, কারণ পেশাদারিত্ব মানুষকে কাজের প্রতি নিষ্ঠাবান হতে শেখায়। যেমন আমার সময়ানুবর্তিতা, আমি সঠিক সময় পৌঁছবো, আমার কর্মক্ষেত্র কি আমার কাছ থেকে অনেস্টি চাইছে, বা আমার কতটা ডেডিকেশন আমার কাজের প্রতি, সেটার সঙ্গে বন্ধুত্বর কোনো বিরোধিতা আছে বলে তো আমার চোখে ধরা পড়ে না। আর হ্যাঁ, বন্ধু আমরা পাল্টাই, কারণ আমাদের ক্ষেত্রে আমাদের কর্মস্থল এত পরিবর্তনশীল। সেক্ষেত্রে সাজঘর বলুন, ডিরেক্টোরিয়াল টিম বলুন, হোয়াট এভার, আমার টেকনিশিয়ানস, অল দ্য, মানে যারা যারা রিলেটেড আমাদের কর্মক্ষেত্রে, তারা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। বন্ধুত্ব শুধু বন্ধুর মুখগুলো পাল্টে যায়, কিন্তু বন্ধুত্ব পাল্টায় না। বেশ ভালো কথা। আমরা মিষ্টি একটা বিতর্কের দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর সেই বিতর্কটা শুরু করার আগে আমরা নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন
গল্প সঙ্গে সত্যি আসছি শিগগিরই। নমস্কার, ফিরে এলাম সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি। একটা বিরতি হয়ে গেছে আমাদের, এবার একটু বিতর্কের পালা। একটু বিতর্ক না হলে জমে না, তাই না? কারণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি অলরেডি দুরকম মত। একজন বলছেন যে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে কোথাও না কোথাও পেশাদারিত্ব তো আসেই, একদম। সেটা হয়তো বা কখনো কখনো বন্ধুত্বকে একটা আঘাত দেয়। আর একজন বলছেন তার চোখে পেশাদারিত্ব এবং বন্ধুত্বের কোনো সংঘাত লাগার সম্ভাবনা নেই। আর একজন বলছেন না না, বন্ধুত্ব তো হয়, বন্ধুত্ব নিশ্চয়ই হয়, হয়তো সময় আমরা সেই মানে বন্ধুত্বটাকে ঠিক মতো জল দিতে পারি না, সার দিতে পারি না, কিন্তু বন্ধুত্ব রয়ে যায়। আর আরেকজন বলছেন জল, সার সমস্ত কিছু দিয়ে তিনি এতদিন ধরে সব বন্ধুত্বকে একভাবে টিকিয়ে রাখতে পেরেছেন। ফলে চারজনের চার রকম মত। ঠিক আছে, আমরা শুরু করি। মানে আমরা তো একটু দুষ্টু, সেই জন্য আমরা একটু দুষ্টুমি করব। আমরা শুরু করব একটুখানি বিতর্ক দিয়ে। দিদি, প্রজ্ঞা জানিয়েছে, আমাকে বলছো? হ্যাঁ, প্রজ্ঞা জানিয়েছে যে ও জানে, ও বিশ্বাস করে যে পেশাদারিত্বের সঙ্গে বন্ধুত্বের কোনো সংঘাত নেই। এ বিষয়ে তুমি কি বলবে? বন্ধুত্ব সেই দুটো মানুষের মধ্যেই হয় যাদের ওয়েভলেন্থ মেলে। সেটা একটা খুব বড় জিনিস। সেটা কিন্তু মানে বয়সের তফাৎ, ভাষার তফাৎ, কালচারের তফাৎ, সোশ্যাল স্ট্যাটাসের তফাৎ ছাপিয়ে যায়। যদি সত্যি করে দুটো মানুষের মধ্যে ওয়েভলেন্থ মেলে তাহলে সেই বন্ধুত্ব ধরো এরকম হতে পারে যে বছরের মানে মাসের পর মাস, বছরের পর বছর হয়তো দেখা হচ্ছে না, কিন্তু যখন অনেক দিন বাদে, অনেক মাস বাদে দেখা হলো, তখন দেখা যায় যে কোথাও বন্ধুত্ব শেষ হয়ে যায়নি। হ্যাঁ, আমি মানছি সে কথা। কিন্তু এই যে ধরো তুমি বললে যে কর্মক্ষেত্রে যদি এমন কিছু ঘটে সংঘাত, সেখানে কিন্তু পেশাদারিত্ব বন্ধুকে ডমিনেট করে। এই বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাইছি। আমি কন্ট্রাডিক্ট করছি না একদম, বেশ। আমি প্রশ্ন করতে চাইছি যে এই যে একটা কম্পিটিশন তখন শুরু হয়ে যায়, এই যে পেশাদারি যে প্রতিযোগিতাটা, যেটা ভয় হয় যে হয়তো বন্ধুত্বকে নষ্ট করে দিতে পারে, সেটা কি তাহলে ভালো এই কম্পিটিশনটা, নাকি সেটাকে এড়িয়ে যাওয়াই ভালো? নাকি কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে সেই কম্পিটিশনটাকেও আমাদেরকে গ্রহণ করতে হবে? আমরা খোলা মনে আলোচনা করছি। হ্যাঁ, কর্মক্ষেত্রে তো প্রতিযোগিতা থাকবেই, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি এটা পড়েছি যে আফ্রিকার কোনো একটি দেশে ডিফারেন্টলি এবলড চিলড্রেনদের মধ্যে একটা সেটা একটা স্কুল, ডিফারেন্টলি এবল চিলড্রেনের একটা স্কুল, এবং সেখানে বাচ্চাদের একটা রেস হচ্ছে। সবাই দাঁড়িয়েছে লাইন দিয়ে। এবার যখন রেস শুরু হয়েছে, সবাই ছুটছে। ছুটতে ছুটতে একটি বাচ্চা হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে বাকিরা এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন তারা পিছন ফিরে দেখছে যে একটি বাচ্চা পড়ে গেছে, সবাই ফিরে এসেছে। এসে তাকে উঠিয়েছে, তার কোথাও ব্যথা লেগেছে নাকি জিজ্ঞাসা করেছে, করে তারপর সবাই মিলে একসাথে দৌড়েছে। বাহ, এটা একটা আমি এক জায়গায় পড়েছি। তো তারা কিন্তু ডিফারেন্টলি এবলড, কত কিছু শেখার আছে একদম। এবং তাদের মধ্যে কিন্তু সেই প্রতিযোগিতামূলক মনোভাবটা নেই। তারা চাইছে সবাই আমরা একসঙ্গে জিতবো। ঠিক কথা, ঠিক কথা। এই মনোভাবটা মানে ডিফারেন্টলি এবলড চিলড্রেনদের কাছ থেকে আমাদের শেখার। এবং রিসেন্টলি একটি ছবি হয়েছে, সবাই হয়তো অনেকে দেখেছেন, সিতারে জামিন। আসলে কি মানে আমাদের ভেতর তো একটা কম্পিটিশন সবসময় থাকে যে কি এগোবো কি পিছিয়ে যাবো। এবার বলি, যারা আমরা তথাকথিত সুস্থ মানুষ বলে আমরা দাবি করি,
তাদের মধ্যে সচরাচর এই ভাব, এই মনোভাবটা থাকে। সচরাচর দেখা যায় না, যে পিছনের মানুষটাকে সঙ্গে করে নিয়ে যায়। নিয়ে যাই। তার ফলে একটা প্রতিযোগিতা মূলক মনোভাব, বিশেষ ধরো আমি বলছি ধরো একটা বড় কোম্পানি, সেটা অভিনয় হতে পারে বা যে কোনো কর্পোরেট জবও হতে পারে। হ্যাঁ, এবার তাদের ধরো অনেকগুলো ভার্টিক্যাল থাকে। এবার একটা পার্টিকুলার ভার্টিক্যালে যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু এই ভার্টিক্যালের সঙ্গে এই ভার্টিক্যালের হয়তো কম্পিটিটিভ মনোভাবটা নেই, কিন্তু ওই একটা পার্টিকুলার ভার্টিক্যালে যার যতজন কাজ করছে তাদের সকলেরই লক্ষ্য হয় আমাকে ওই জায়গাটায় পৌঁছতে হবে, একটা জায়গায় পৌঁছতে হবে। সেটা করতে গিয়ে কিন্তু অনেক সময়, সব সময় আমি বলছি না একদমই, কখনো কখনো কিন্তু একে টপকে আমি যাব, এই একটা মনোভাব এসে যায় পেশাদারের ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। আসলে দুর্ঘটনা সবসময় ঘটে না, কিন্তু যখন ঘটে তখন তো ঘটে। এটাই হচ্ছে। কিন্তু ধরো আমার যদি ধরো আজকে আমি একটা পজিশন, মানে আমার একটা ফিল্ড, আমার ছোটবেলার বন্ধু, ধরো আমি আমার কথাই বলছি, আমার সঙ্গে ক্লাস 7-এ যে আমার বন্ধু ছিল তার সাথে কিন্তু আমার এখনো বন্ধুত্ব আছে, এবং সেখানে কোনো কম্পিটিশন নেই। এবং শুধু তাই নয়, আমি যেখানে থাকি সে একই জায়গায় থাকে না, সে অন্য জায়গায় থাকে। কিন্তু তুমি কি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারবে দিদি, আজকে যদি তোমার কর্মক্ষেত্রে তোমার সঙ্গে সেই বন্ধুটি এসে জয়েন করে এবং কোনো একটা জায়গায় যদি তুমি দেখো যে একটা, আচ্ছা ধরে না, আমি তর্কের খাতিরে বলছি, এটা প্লিজ পার্সোনালি নিও না, ধরো এমন হলো যে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল এই পোস্টার জন্য তোমরা 4 জন এলিজিবল হলে, তার মধ্যে তুমি একজন, তোমার ওই বন্ধু একজন, কোথাও তো সেই কম্পিটিশনটা চলেই আসবে যে আমি হব না ও হবে। ওইটাই তো বলছি, যখন সে আমার একই পেশায় ছিল না তখন কিন্তু আলাদা, এখন যখন পেশা এক হয়ে গেল তখন সেই কোথাও একটা হ্যাঁ, সেটা হয়তো আমি বাইরে প্রকাশ করবো না, কিন্তু ভেতরে ভেতরে একটা মনে হতে পারে, তারও হতে পারে, আমারও হতে পারে। নিশ্চয়ই এটা এখানে আসতে চাইছি আমি, কিন্তু তোমার সাথে কন্ট্রাডিক্ট করার জন্য এবার আমি প্রজ্ঞাকে দায়িত্ব দিলাম। নিশ্চয়ই। বন্ধুত্ব, পেশাদারিত্ব, এই সাবজেক্টটা যদি রেখে দিই, বন্ধুত্ব এমন একটা অনুভূতি। না, এই সাবজেক্টটা রাখলে হবে। এই সাবজেক্টটা রাখলে হবে। বন্ধুত্ব ইন্ডিভিজুয়ালি ভীষণ দামি একটা জিনিস, ভীষণ দামি, আবার পেশাদারিত্ব ইন্ডিভিজুয়ালি ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে যখন বন্ধুত্ব আর পেশাদারিত্ব একই ট্র্যাকে পাশাপাশি দাঁড়ায় দৌড়ে যাওয়ার জন্য, তখন কি হয়? ওটাই বলছি যে বন্ধুত্ব এমন একটা অনুভূতি যেটা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থাকে, মা ছেলে, বাবা মা, সমস্ত হিডেন একটা অনুভূতি, যেটা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটাই সম্পর্ক থাকে, সেটা ফ্রেন্ডশিপ। বন্ধুত্বের থেকে বড় সম্পর্ক কিচ্ছু হয় না। আর পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা যে বন্ধুত্বটা বলি, আমরা বলি বন্ধুত্ব হয় না। আমরা কি একবারও বলি যে বন্ধুত্ব করতে পারি না? আমরা কটা মানুষকে ফোন করি শুধু তার ওয়্যারঅ্যাবাউটস জানতে? আমাদের কি ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে না আমাদের পিয়ারটা? কিন্তু আমরা কি সেই সময়টাও পাই? সময়টা পাই না, এবং পাই না, কিন্তু আজকে আমার মাকে ফোন করার জন্য কিন্তু আমি সময় পাচ্ছি। কোনো পেশাদারিত্ব যে মায়ের সঙ্গে মা যে সম্পর্কটা, তার মধ্যে তো কোনো পেশাদারিত্ব নেই। যদি পেশাদারিত্ব থাকতো ওই সম্পর্কটার মধ্যে, ধরো একই জায়গায় কাজ করছো, যেখানে মাও কাজ করছেন তুমিও কাজ করছো, তখন ধরো যদি এমন কোনো চরিত্রের জন্য একটা আলোচনা হচ্ছে, শুনছো যে সেই চরিত্রটা তুমি পেতে পারো বা তোমার মা পেতে পারে, যে চরিত্রটা এজ কোনো ফ্যাক্টর নয়, তখন কি হবে? আচ্ছা, সেটা তো যে ডিজার্ভ করে, বা সেটা তো একটা প্রতিযোগিতামূলক সেটা একটা প্রতিযোগিতামূলক একটা, মানে বন্ধুত্ব যদি, যেটা একটা কথা ছিল না যে অভাব যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, একটা বিখ্যাত ছবির সংলাপ। তো এটাই কি সত্যি যে মানে পেশাদারিত্ব যদি দরজায় এসে দাঁড়ায়, তাহলে বন্ধুত্ব কি জানলা দিয়ে পালিয়ে যায়? বন্ধুত্ব রাখতে গেলে পেশাদারিত্বকে মারতে হবে, তার পেশাদারিত্ব রাখতে গেলে বন্ধুত্বকে মারতে হবে, সেটা না। মানসিক গঠনের উপর ডিপেন্ড করছে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের মানসিক গঠনের উপর ডিপেন্ড করছে। এটা তো প্রত্যেকটা মানুষের, কারণ আমি বললাম না, আজকে যদি একটা সময়ের অভাবই আমরা ফোন করি, কেমন আছিস, কটা মানুষকে জানতে, বা আমরা ও এখন একটা কাজ করছে, চলো একটা ফোন করি, দেখি তো কি করছে, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড। ভালো কথা, কিন্তু অনেক দিনের বন্ধু যদি পরপর 4টে সিরিয়ালে কাজ পায়, তুমি একটাও না পাও, তখন ধরো যদি তোমার মনে হয় যে সেই বন্ধুটির চেয়ে তুমি বেশি এলিজেবল, আর তুমি
তুমি একটাও সিরিয়ালে কাজ পাচ্ছ না, তখন হ্যাঁ, সেটার ক্ষেত্রে মনটা খারাপ লাগবে প্রতিযোগিতামূলকটা, কিন্তু সেই প্রতিযোগিতাটা তো হেলদি, খুব ঠিক আছে, এটা মেনে নিতে হবে না, এটা অ্যাকসেপ্টেড। না আমি আনহেলদি সেটা বলছি না, হ্যাঁ, আমি বলছি আমি ওটা আমাদের টপিকটা তো সেটাই, যে আমরা কি করব সেক্ষেত্রে, মানে কোনটা মানবো, যে বন্ধু মানে পেশাদারিত্বের চাপে বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে না পেশাদারিত্বের চাপেও বন্ধুত্ব টিকে রইল, এইটাই তো আমাদের আলোচনার বিষয়। যেটাই হবে সেটাই কিন্তু বাঞ্ছনীয়, কারণ একটা গোটা মানে কর্মময় একটা জীবনে পেশাদারিত্ব বন্ধুত্ব দুটো কাউকেই বাদ দেওয়া যায় না। না, আচ্ছা আমি কি আরেকটু কিছু বলতে পারি? একই 100 বার। আচ্ছা, দুটো ঘটনা বলি। প্রথমটা এটাকেই কর্পোরেট করে সেটা বলছি, আর তারপরেরটা বলবো এটাকে কন্ট্রাডিক্ট করে। তারপরে তোমাদের ধরছি আমি নিশ্চিন্ত থাকো। একদম। একটা বই আছে, খুব বিখ্যাত একটা বই, তার বাংলা ভার্সনও আছে, তার ইংরেজি ভার্সনও আছে। বইটার নাম ভোলগা থেকে গঙ্গা, বাংলা ভার্সনটার ভোলগা নাম থেকে গঙ্গা, রাহুল সংকৃত্তায়নের লেখা, নিশ্চয়ই। ইংরেজি ভার্সনও আছে। সেই বইটাতে মানে একদম মানে যখন মানুষ গুহায় থাকতো, নোম্যাডিক লাইফ মানে যাযাবর জীবন যাপন করতো, সেই সময় থেকে এখনকার মানব সভ্যতা যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার পুরো একটা মানে বিবর্তনটা কিরম সেটা নিয়ে বইটা। তো তাতে যখন মানুষ সত্যি সত্যি এরকম গুহায় থাকতো এবং তারা যাযাবর জীবন যাপন করতো, তারা মানে এবং তখন কিরকম ছিল লাইফটা, দল, এক একটা দল ছিল, তাদের একজন দলপতি থাকতো। সে দলের লোকেরা সারাদিন ধরে, তখনও আগুন আবিষ্কার হয়নি, তারা সারাদিন ধরে গাছের ফল মূল বা হরিণ টরিণ মেরে টেরে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হতো, এরকমই একটা জীবন ছিল। এবং সে দল একজন দলপতি থাকতো। তো এই গল্পটাতে যেটা ছিল যে একজন দলপতি নয়, দলনেত্রী, সে দলের একজন মহিলা মানে তিনি ছিলেন দলপতি। এবার তার খানিকটা বয়স হয়েছে, বেশ খানিকটাই বয়স হয়েছে, এবার সকলে মিলে ঠিক হয়েছে এবং সেই মহিলাও ঠিক করেছেন যে আমি ও আর পারছি না, বয়স হয়েছে, তাহলে এবারে ওনার একজন ছেলে ছিল। তো সকলে মিলে বললো যে ঠিক আছে, তোমার পরে তোমার ছেলে হবে তোমার জায়গায়, তোমার জায়গায় দলপতি, পরিবারতন্ত্র। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। এইবারে একটা দিন ঠিক আমরা হয়েছে, কিন্তু এর মধ্যে রাজনীতিকে ঢোকাবো না। না না না, এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। পরিবারতন্ত্র শুনলেই কি এটা রাজনীতি? না না, এটা শোনো, জানি না বইটা কেউ এখানে পড়েছো কিনা। আমি পড়েছি। পড়েছো, হ্যাঁ। তো এবারে যেদিন একটা দিন ঠিক হলো যে অমুক দিন মানে অভিষেক হবে আর কি, মানে মায়ের জায়গা ছেলে ওই পদটা নেবে, একটা অনুষ্ঠান মতো হবে। আর তখনকার দিনে এই যে যাযাবররা যখন মানে যেখানে যেখানে বসতি স্থাপন করত, সেটা সব বেশিরভাগ সময় কোনো নদীর ধারে হতো। তার কতগুলো জিওগ্রাফিক্যাল কারণ আছে, যাই হোক। তো এরকম একটা নদীর ধারেই ওদের জায়গাটা ছিল আর কি। তো রাত্রিবেলা, পরের দিন সকালে ছেলের অভিষেক হবে অ্যাজ দলপতি, রাত্রিবেলা মা ছেলেকে জলে ডুবে মেরে ফেলে, এটা ওই বইটাতে আছে। কাজেই কি এখানে ক্ষমতার লোভ, গ্রিড অফ পাওয়ার, এখানে কিন্তু মা ছেলে যে কোনো অজানা মানে রক্তের সম্পর্ক বহির্ভূত কোনো বন্ধুত্ব নয়, এবং এগুলো সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা। আমি এখানে একটা গল্প শেয়ার করি, খুব ছোট্ট একটা গল্প, তারপরে আমরা যাব পরবর্তী ব্রেকে, তারপর তোমাদের। সেটা হচ্ছে ছোট্ট একটা গল্প। খুব বন্যা হয়েছে, তো বন্যায় তো ন্যাচারালি যা হয়, মানুষজন, বাড়িঘরদের, গাছপালার সঙ্গে জন্তু জানোয়ার সবাই ভেসে যাচ্ছে। তো একটি মা বাঁদর তার সন্তানকে নিয়ে ভেসে যাচ্ছে জলে। তো একটু ডাঙা পেয়েছে, সেখানে দাঁড়িয়েছে, কিন্তু জল বাড়ছে, গাছের ডাল ধরে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তো এবার সেই ডাঙাটুকুর মধ্যে দাঁড়িয়ে আছে, জল মা বানরের এই অবধি এসেছে, তারপর এই অবধি এসেছে, তারপর এই অবধি এসেছে। সেই বাচ্চাটাকে প্রথমে এরকম ধরেছে, তারপর মাথার উপর নিয়েছে, আর কিভাবে বাঁচাবে ভেবে পাচ্ছে না। জল যখন নাকের ওপর উঠে গেছে, তখন মা বাঁদর বাচ্চাটাকে জলের ভেতর দিয়ে তার উপর পা দিয়ে দাঁড়িয়েছে। মানুষ নিজেকে বাঁচাতে চায়, এটা সত্যি ঘটনা, এটা বানানো ঘটনা নয়। একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ নিজেকে বাঁচাতে চায়। তার মানে এই নয় যে সব মা তার সন্তানকে হত্যা করবেন নিজের
সেটা হচ্ছে যখন তোমার লোভ, বাঁচারও একটা লোভ আছে, সেই লোভটাই মানুষকে চালিত করে কিন্তু যে সে পেশাদারিত্বকে বাঁচবে না বন্ধুত্বকে বাঁচবে। সেই লোভ, কিসের লোভ? চেয়ারের লোভ, একদম ক্ষমতার লোভ, টিকে থাকার লোভ, অর্থের লোভ, আরো নানা রকম লোভ আছে। যে লোভ মানুষকে চালিত করে সে কোন দিকে যাবে। ঠিক আছে, একদম। আচ্ছা, এবার আমরা ছোট্ট একটা ব্রেক নেব। ব্রেক নেওয়ার পরে আমরা আসব পারমিতা এবং তপতি মনীষীর কাছে। কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। আপনারা কোথাও যাবেন না, এখানে অপেক্ষা করুন। খুব শিগগিরই ফিরছি আপনাদের কাছে সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। সঙ্গে নিয়ে আপনাদের খুব ভালোবাসা গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। এইবারে আমরা আসি সময় কি হচ্ছে। দুজনেই বলেছেন সময়ের কথা। একজন বলেছেন অনেক সময় আছে, আমি সুন্দরভাবে বন্ধুত্ব মেনটেন করি, এই বন্ধুত্ব আমার পেশাদারিত্বে কোনো বিঘ্ন ঘটায় না। একদম। তো আর আরেকজন বলেছেন পেশাদারিত্ব বিঘ্ন ঘটাক বা না ঘটাক, বন্ধুত্ব সবসময় প্রপারলি মেনটেন করতে পারি না সময়ের জন্য। কিন্তু দুজনের কাছে আমার সেই এক প্রশ্ন, যার কাছে অনেক বন্ধু এবং যার কাছে অনেক বন্ধু কিন্তু কেউ কেউ সরে যাচ্ছেন দূরত্বে, দুজনের কাছে আমি প্রশ্ন রাখবো, এই বন্ধুত্বের মধ্যে যদি পেশাদারিত্ব এসে দাঁড়ায় তখন আপনারা সুইচ অন সুইচ অফ করেন কি করে? মানে বন্ধুত্ব থেকে পেশাদারিত্ব আর পেশাদারিত্ব থেকে বন্ধুত্ব, এই সুইচ অন সুইচ অফটা আগে যিনি সবার সঙ্গে সম্পর্ক রাখেন বলেছেন তার কাছে যাই, একদম ঝগড়া করার সুবিধা হবে। ক্লু দিলাম, বলুন। আমার অভিনয় জীবনটাই শুরু হয়েছে অনেক বেলায়। দ্বিতীয় কথা যে আমি এখনো পর্যন্ত মানে আমার কোনো কম্পিটিটর যে আমার বয়সী যে আমার থেকে বেশি কাজ করছে বা আমি কেন পাচ্ছি না, এই ব্যাপারটা আমি এখনো পর্যন্ত ফিল করিনি। কোনো ছবি তো তোমাকে ছাড়া হচ্ছে না এখন। ওরে বাবা। এবার এত কাজ করার পরেও একটা মানুষ বলছে আমার কোনো কম্পিটিটর আমি খুঁজে পাই না, আমি এত করুণ ছোট বলে, এটা হয়? হ্যাঁ, সত্যি তাই। আমার কিন্তু বানানো কথা বলে মনে হচ্ছে, এই তর্কে জিতবে বলে এই কথা বলছে। আমি অসম্ভব মুখরা, ভীষণ দজ্জাল। তাহলে তো আরো বেশি বলবো। একদম মানে অশান্তি হওয়ার কথা। অশান্তি হয় তো, আমি কারোর উপর রাগ হলেও তাকে আনফ্রেন্ড করে ব্লক করে দিলাম। দেওয়ার পরে কিছুদিন পর মাথা ঠান্ডা হলে তাকেই ফোন করে জিজ্ঞেস করি, আচ্ছা আমি ব্লক করেছি, আমি তো ব্লকটা খুলতে পারছি না। সেটা কাকে জিজ্ঞেস করে বলো? তোকে আমাকে ব্লক করে। আবার শুধু তাই না, তোকে ব্লক করলে আবার আমাকে ফোন করে বলে পারমিতার উপর, পারমিতার সঙ্গে ঝগড়া হয়েছে, আমি কিন্তু পারমিতাকে ব্লক করে দিয়েছি। আবার কিছুদিন পর ফোন করে যে ব্লকটা কি করে খোলে, আলো কার ব্লক খুলবে পারমিতা, আলো ওকে জিজ্ঞেস করে, আমাকেই জিজ্ঞেস করে তোকে ব্লক করে দিয়েছি কি করে খুলবে। না না, এটা তো না হয় একটা আহ্লাদের কথা হলো, মজার কথা হলো, কিন্তু সত্যি সত্যি আমার একটা কথা বলো, তুমি অনেক পরে অভিনয় শুরু করলেও তোমার কর্মজীবন বেশ অনেক বছরের হয়ে গেছে। সে ছোট রোল করো আর বড়, কখনো তোমার কোনো শত্রু তৈরি হয়নি এই কাজের জগতে? কখনো মনে হয়নি যে ও এসে আমার চরিত্রটা নিয়ে নিল, এটা আমার করা উচিত ছিল বা আমার পাওয়া উচিত ছিল? ভালো করতাম মন্দ করতাম অন্য অঙ্ক, এই চরিত্রটা আমার পাওয়া উচিত ছিল, এটা কখনো তোমার মনে হয়নি থিয়েটারে বা ক্যামেরায়? মনে হয়নি, তার কারণ থিয়েটারে, কারণ আমি তো বললাম অনেক দেরিতে শুরু করেছি আর আমি এতটাই ক্যাজুয়াল, আমি আমাদের পরিচালকের কথা শুনতাম না, যা ইচ্ছা তাই করতাম। তার ফলে আমি যে কোনো বড় চরিত্র করব আমার সেই এম কোনোদিন ছিল না, কোনো দিনও সেই এমটা ছিল না। আর দ্বিতীয় কথা, ক্যামেরার কাজেও সত্যি কথা বলতে নেই, আমি অনেক কাজ করি পাই, তো ওই আবার বললাম ফুচকে ফুচকে চরিত্র, সেখানে চরিত্র করারও তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তুমি তো একা নও যে খুঁজে খুঁজে তোমাকে ছোট ছোট রোল দেওয়া হবে।
না, সেখানে যারা ভালো চরিত্র, বড় চরিত্র করেন, একেবারে আমি অনেস্টলি বলছি, আমার মনে ওইটা ক্ষেত্রে কখনোই কম্পিটিশন আসে না বা কম্পিটিটিভ একটা ভাবনা আসে না। আমার মনে হয় এরা অনেক প্রবীণ, এরা ওইটা পাওয়ার যোগ্য, যার ফলে আমার ভিতরে কম্পিটিশনটা, আমি অভিনয়ের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে ভীষণ ক্যাজুয়াল, হচ্ছে না হলে না হলো এইরকম, যার ফলে আমার ভেতরে একেবারেই প্রতিযোগী সুলভ ব্যাপারটা নেই। থাকলে হয়তো আমি আরো ভালো কাজ করতে পারতাম। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন আমার বয়স ছিল 42, এবং আমি কিন্তু কোনোদিন কখনো স্টেজে উঠিনি। মানে এটা আমি কোনোদিন কোথাও বলতে পারবো না যে আমি ছোটবেলায় প্রচুর নাটক করেছি, কিচ্ছু না। আমি এখন করেছো? এখন করি আমি, এখন আমি থিয়েটার করি। আমি উত্তরপাড়া ব্রাত্যজনের সঙ্গে আছি এবং মাঝে মধ্যে আমি সমীক্ষণেরই গেস্ট আর্টিস্ট হিসেবে কাজ করি। ও 42-এ আর আমি শুরু করেছি 50 বছর বয়স, এখন আমার 75 বছর বয়স। তো হ্যাঁ, তো আমার সত্যি কথা বলতে কি, আমি অভিনয়ের শুরু করার সময় আমার এই কম্পিটিশন এসব একদম বোধটা ছিল না। না, হ্যাঁ, কি কম্পিটিশন এটা ছিল। মানে তুমি বলছো সংসার জীবনে কখনো তোমার কোনো কম্পিটিশন ফেস করতে হয়নি? না, সংসারের থেকে বড় রাজনীতি আর কোথায় আছে? হ্যাঁ, ওটা তো দাবার খেলা, যে ভালো করে সংসার করতে পারে তার থেকে ভালো রাজনীতি আর কেউ করতে পারে না। এই কথাটা আমরা কেউ অস্বীকার একদম একদম। তো কিন্তু আমার ভেতরে ওই ব্যাপারটা ছিল না, ওই বোধটা ছিল না। তো এটা একটা আমি অবশ্যই বলবো, সতীশ শাহ বলে একজন থিয়েটার কর্মী ছিলেন, উনি এখন আর নেই, মারা গেছেন। আচ্ছা। তো উনি আমাকে বিভিন্ন, ও অনেক পুরনো, ও মিনার্ভা রেপার্টরির সঙ্গে যুক্ত, ও আমাকে বিভিন্ন অডিশনের খবর পাঠাতো এবং খবর পাঠিয়ে আমাকে বলতো তোরই এজ গ্রুপের আরো 5 জনকে এটা পাঠাবি এই অডিশনের খবরটা। এবং আমার খুব রাগ উঠতো, আমি বললাম কেন রে, আমি অন্যদের পাঠাবো, আমার চান্স কমে যাবে না? তখন আমাকে একটা কথা বলেছিল যে ওই 5 জনকে টপকে যদি তুই ওই চরিত্রটা পাস, বুঝবি অ্যাজ আ অভিনেতা তোর একটা স্টেপ তুই উঠলি। তার মানে তুমি অডিশন দিতেই তুমি অলরেডি পেশাদারি মানে মনোভাবটাকে নিজের ভেতর নেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, মানে ও আমাকে প্রথম এইটা আমাকে বোধটা ও আমার ভেতর জাগায়। এবং প্রজ্ঞা যে বলছিল, আমি বিশ্বাস করতে পারলে সত্যি আমার নিজেরও ভালো লাগতো, কিন্তু এটা হয় না। দুজন একই পেশায়, হ্যাঁ, তারা বন্ধুত্ব, এবং যদি তারা দুজন আলাদা কোনো প্রজেক্টে কাজ করে সেটা অন্য কথা, কিন্তু একই প্রজেক্টে এবং এক ফ্রেমের মধ্যে থাকলে দুজনেই দুজনের বেস্টটা দেওয়ার চেষ্টা করে এবং সেখানে একটা এবং সেটা খুব ভালো, তাতে সিনটা ভালো হয়। কিন্তু আবার এটাও হয় যে একটা কম্পিটিশন তো আসে। আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও ফেস করেছি যে যারা একটু ক্ষমতা বেশি এরকম হয়েছে, যে তারা মনে করে একে একটু দাবিয়ে দাও। কিন্তু সেটাতে আমার মনে হয় যে কেউ যদি মনে করে যে একে একটু দাবিয়ে দাও, সেইটাকে ওভারকাম করে আমি যদি একটু এগোতে পারি, আমি যদি তার ওই প্রেশারটা হ্যান্ডেল করে আমি যদি একটু এগোতে পারি, সেটা কিন্তু আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। সুতরাং পেশাদারিত্বে বন্ধুত্ব খুব, হ্যাঁ, তরল বন্ধুত্ব হয়, কিন্তু খুব গাঢ় বন্ধুত্ব আমি জানি না, খুব কম হয়, আমি অন্তত খুব একটা দেখিনি। বেশ, মানলাম। আচ্ছা, এবার একটা কথা একটু জিজ্ঞেস করি, 4 জনকে জিজ্ঞেস করছি, এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা এমন নয় যে সবার জীবনে ঘটেছে বা ঘটবে, এমনটা নয়। ধরো, তোমাদের কি মনে হয়, মানে এটা খুব বিচ্ছিরি একটা প্রশ্ন, কিন্তু করতে খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে, একই কাজ করছেন, একই প্রফেশনে আছেন স্বামী স্ত্রী, হ্যাঁ, এবার একজনের সুনাম হচ্ছে, একজনের হচ্ছে না, অথচ প্রজ্ঞার কথা অনুযায়ী সম্পর্কের বন্ধুত্ব তো সেখানে আছে, পারমিতার কথা অনুযায়ী সময়ও আছে সেই বন্ধুত্বতে জল দেওয়ার, আর তপতিদির কথা অনুযায়ী একজন যদি ভাবেন যে আমি একটু ক্ষুদ্র মানুষ, উনি বৃহৎ, সেটা যে কোনো দিকে হলো।
তাহলে সেখানে সমস্যা অ্যারাইজ করা উচিত নয়। আর তোমার কথা অনুযায়ী যাই হোক না কেন, কম্পিটিশন হলে একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। সেক্ষেত্রে একই পরিবারে একই ছাদের তলায় বাস করা স্বামী স্ত্রী যদি কোনো কম্পিটিশনের মুখোমুখি হন এইভাবে যে একই কাজ করতে গিয়ে একজনের সুনাম হচ্ছে আর একজনের হচ্ছে না, তারা কিভাবে নেবেন বিষয়টা বলে তোমাদের মনে হয়? আমি সব আগে যাব প্রজ্ঞার কাছে। একই সিরিয়ালে অভিনয় করছেন স্বামী স্ত্রী, বিভিন্ন চরিত্রে। স্বামীর খুব সুনাম হচ্ছে বা স্ত্রীর খুব সুনাম হচ্ছে, আর একজনের হচ্ছে না। সংসারে কি হবে? সংসারে হয়তো একটু, কারণ অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকেই তো আর্টিস্ট, শিল্পীর মনে কারণ খুব অনুভূতি প্রবণ। তাহলে সেখানে সম্পর্কের বন্ধুত্বটাকে কি ডমিনেট করবে? হ্যাঁ, পেশাদারিত্ব তো। হ্যাঁ, ডমিনেট করবে। আবার কখনো বন্ধুত্ব পেশাদারিত্বকে ডমিনেট করবে। কিভাবে এখানে? কারণ তখন মানুষের লজিক কাজ তাহলে করবে। সেই মানুষগুলোকে খুব উদার মনের হতে হবে। ইটস আ পয়েন্ট, উদারতা। আমার কর্মক্ষেত্র আর বাড়ি দুটো আলাদা, সুইচ অন সুইচ অফ করতে জানতে হবে। এটা যদি হয় তাহলে কাজের জগতে যাই হোক না কেন বাড়ি টিকবে। কিন্তু আমার কথাই কি ঠিক কথা? যখন এই অভিনয়ের ক্ষেত্রে একটু একটু করে পরিচিতি হতে শুরু করে, সেটা আমার বাড়ির লোকেদের প্রথম দিকে মেনে নিতে খুব অসুবিধা হয়েছিল। খুব, প্রথমত আমাদের যে কাজের সিস্টেম, সেই সিস্টেমটার সঙ্গে সবকিছু মিলিয়ে একটা খুব অসুবিধা হয়েছিল। এবং সেটা আমাকে প্রচন্ড ফাইট করতে হয়েছে, বোঝাতে হয়েছে। জানি না, হতে পারে সেটা একটা, তার হয়তো ঈর্ষা হয়েছিল যে এতদিন বউ আমার ছিল, এখন বউ জগতের হয়ে যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছিল না প্রথম। এখন কিন্তু ওই যে বললাম, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। আমি খুব রিসেন্টলি আমি সিমলা যাচ্ছিলাম, তো সেখানে হঠাৎ করে একটি ছেলে এসে আমার সঙ্গে সেলফি তুলতে চায় এবং সে বলে এরকম, সম্পূর্ণায় আপনাকে দেখেছি, খুব ভালো লেগেছে, এসব বললো টললো, সেলফি তুললো। দেখলাম আমার হাজবেন্ড বেশ খুশিই হলো। মানে এবং সেইটা না, ওই আমার মনে হয় সময় তো অনেক কিছু পরিবর্তন করে দেয়, তো সেইটা ঠিক হয়ে গেছে। এখন তারা খুশি হয়, কিন্তু এই আজকের খুশিটার জন্য একটা লম্বা লড়াই ছিল। কিন্তু তুমি যে ধৈর্য ধরে থেকেছো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমার তো একদম আমি তো ওইটা ছিলাম যে মাটি কামড়ে পড়ে থাকবো, যে আমি একটা, কারণ এর আগে আমি কোনোদিন কখনো কোনো বাইরে বেরিয়ে কাজ করিনি, এটাই আমার কাছে প্রথম ছিল। তাহলে তোমার পার্টনার যে তোমাকে বুঝতে পেরেছেন, তিনি নিজেকে পাল্টেছেন তোমাকে সঙ্গে রাখবার জন্য, তোমার সঙ্গে থাকার জন্য, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে যাব, কিন্তু তার আগে নিয়ে নেবো আরেকটা ব্রেক। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, কারণ আমাদের তর্ক বিতর্ক জমে উঠেছে। কাজে আমাদের অনেকটা সময় নিয়ে, আর সত্যি তো তর্ক বিতর্ক না হলে সত্যিগুলো উঠে আসবে কি করে? সত্যিগুলো জানতে হলে থাকতে হবে সঙ্গে। তার সঙ্গে গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ওয়েট করুন, কোথাও যাবেন না, এক্ষুনি আসছি বিরতির পর। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। হ্যাঁ, অনেকখানি ঝগড়া আমাদের করা হয়ে গেছে না? এইবার আর দুটো ঝগড়া বাকি। বলো, আচ্ছা সব আগে তুমি বলো যদি আমার কর্মক্ষেত্রেও অবশ্যই মানে আমি যে বিষয় পড়াচ্ছি সেই বিষয়ের আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের সঙ্গে একটা কম্পিটিটিভ মনোভাব হতেই পারে। কিন্তু আমি যদি জিনিসটাকে এভাবে দেখি যে আমি জানি আমার এইটা কাজ, আমার ওপর এই ডিউটি অ্যাসাইন্ড হয়েছে, যে কোনো কাজের ক্ষেত্রে কিছু ডিউটি অ্যাসাইন্ড হয়, তো আমার উপরে এই ডিউটি অ্যাসাইন্ড হয়েছে, আমাকে এই ডিউটিগুলো পারফর্ম করতে হবে। আমি কতটা ভালো করে, তার জন্য আমাকে পড়াশোনা করতে হতে পারে, তার জন্য আমাকে অনেক কিছু ফিল্ড ওয়ার্ক করতে হতে পারে, করে আমার মেন পারপাস কি না, আমার উপর যে কাজটা দেওয়া হয়েছে আমি সেই কাজটা আমার 100% আমি সেই কাজটাতে দেবো। আমার পাশের কলিগরা
সে কিভাবে এটা করছে, দ্যাট ইজ নট মাই লুকআউট। এক্স্যাক্টলি। নিজের কম্পিটিশন নেই। আমি আমার কাজটা আমি কতটা ভালো করে করতে পারি এবং তার জন্য আমাকে যা যা করতে হবে সেগুলো করে আমি এই কাজটা আমার মতন করে আমি ভালো করে করব। আই উইল গিভ মাই বেস্ট। এক্স্যাক্ট। তাহলেই কিন্তু আমার মধ্যে এই কম্পিটিটিভ, হ্যাঁ ও যদি ভালো করে করে ঠিক আছে, কিন্তু ও কিভাবে করছে সেটা আমি দেখবো না। নিজস্ব কাজটা ব্যক্তিগতভাবে আমি কতটা রিপ্রেজেন্ট করতে পারছি একদম, প্রপারলি, একদম। তার উপরেই সেইটা তো খুব ডিপেন্ড important। করছে। এটা তো সেইটা এমন কিন্তু নয় খুব important। যে আমি তার ক্ষতি করছি না, বলে আমার না, উন্নতি না, হচ্ছে। না, না, সেটা কখনো না। জেনারেলি এটা হয়, হ্যাঁ। ইগো যেখানে কাজ করে সেখানে ধরে মানে এরকম এরকম আমরা অনেক ফেস করেছি যে ইগো কাজ করছে। সেটা ভদ্রলোকের ক্ষেত্রেও হতে পারে, ভদ্র মহিলার ক্ষেত্রে হতে পারে, দুই বোন হলে একজনের ক্ষেত্রে আর একজনের ক্ষেত্রে হতে পারে, দুই ভাই হলে হতে পারে। আমি এক ছাদের তলায় থাকা মানুষদের কথা বলছি, যেখানে ইগো চলে আসে সেখানে কিন্তু এই যে দিদির পয়েন্টটা, যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই হওয়া উচিত, পোটেনশিয়ালিটি, সেটা হারিয়ে যায়। তখন ইগোটা ম্যাটার করে একদম। এবং তখন মনে হয় আমি পারি বা না পারি, তুমি কেন আমার থেকে এগিয়ে যাবে? না, আর যেই হ্যাঁ। দেখলাম তুমি এগিয়ে গেলে, তখনই আমি চাইলাম সংসারে সেই অশান্তি থেকে নিয়ে এসে তোমাকে মানসিকভাবে ভেঙে দিতে, যাতে তুমি মনে করো যাকে বাবা দরকার নেই আমার। সেটা স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, উভয় হতো। এইটাই আমি আসতে না চাই। না না, আমি যেটা বলতে চাইছি সেটা স্বামী স্ত্রী হোক বা অন্য কোনো কলিগের সাথেই হোক, আমার বক্তব্য হচ্ছে আমি অন্যকে কিভাবে কি করছে সেটা আমি জানতে চাইবই না। আমার জানার কোনো দরকার নেই। না, তুমি তো চাইবে না, হ্যাঁ। কিন্তু যিনি তোমার থেকে ডাউন হয়ে যাচ্ছেন তিনি তো জানতে চাইবেন। আমি তার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করছি। আচ্ছা, যিনি ভাববেন যে তোমার উচ্চতা তাকে ডমিনেট করছে, তিনি কিভাবে জিনিসটা দেখবেন? তিনি কি কর্মক্ষেত্রের ওই ডমিনেশনটার জন্য তার পরিবারকে আহত করবেন, নাকি পরিবারের জায়গায় একদম, কর্মক্ষেত্রের জায়গায় একদম। সুইচ অফটা করেন পর? পরিবারে কর্ম নিয়ে আলোচনাই হবে না। হ্যাঁ, এই হচ্ছে সেটা তো point। স্বাভাবিক। এই হচ্ছে সেটা খুব মুশকিল, সেটা মানে খুব হ্যাঁ, মুশকিল। কিন্তু শুনতে বড় ভালো profession-এ লাগে। যদি দুজন থাকেন সেটা খুব মুশকিল। এই আলোচনাটা আমি অবশ্যই যাব তপদিদির কাছে, তার কারণ ওনারা স্বামী স্ত্রী হ্যাঁ। কিন্তু একই প্রফেশনে আছেন, একই দলে আছেন, একজন ডিরেক্টর এবং একজন অ্যাক্টর। তো তুমি কি ফেস করো? আমার কখনোই এটা মনে হবে না 100টা কাজ করুক আমি একটা কাজ করি যে ও কেন এত কাজ পাচ্ছে আমি কেন পাচ্ছি না। উল্টে আমার যদি পরপর বলতে নেই, পরপর এখন কাজ আসে, তো তখন আমি উল্টে ভাবি, ছোট্ট রোলগুলো উল্টে ভাবি যে আমার দুটো কাজ না এসে ওর দুটো কাজ এলে ভালো হতো, কারণ ওর কাছে আমার হাতে খড়ি। আর ও 1967 সাল থেকে অভিনয় করছে একভাবে, মাঝে অনেক ঝড় ঝাপটা বিপর্যয় জীবনের অনেক কিছু হয়েছে, কিন্তু এক জায়গায় একভাবে দাঁড়িয়ে অভিনয়টা থিয়েটার করে আছি। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড, আমরা একই সেম প্রফেশনে থাকা সত্ত্বেও আমার কম্পিটিটর নয়। পঙ্কজদা তো ঈশ্বর, ভগবানের মতো। ওটা আমার না, আমি তো ভীষণ মুখরা গোড়াতেই বললাম সবাইকে মুখ করতে পারি। মুখরা বউ নিয়ে তিনি এতদিন না, চালান। স্ত্রী বলছে স্বামী ভগবানের মতো, না, মানে এটা কিন্তু একটা না, অবিশ্বাস্য এক্ষেত্রে- ব্যাপার। স্ত্রী বলছে, হ্যাঁ কি বলছে? অবিশ্বাস্য ব্যাপার এটা। না দাঁড়া, এক্ষেত্রে স্ত্রী বলছে স্বামী ভগবানের মতো, এরকম শোনা যায় না তো। না, সত্যি তাই। মানে মানসীদির এই প্রশ্নটা খুব ন্যায্য যে কি করে এরকম ভাবে থাকে। না মানে একটা শুধু ব্যাপার তাই আছে, একটা ব্যাপার আছে। আমি সারা পৃথিবী শুদ্ধ লোককে মুখ করি, কাউকে রেয়াত করি না, রাগ হলে তো কি যে বলি তার ঠিক নেই। কিন্তু এটাও আমার ওপরে আমার মা বাবা ওপরওয়ালাদের আশীর্বাদ। ওর ক্ষেত্রে বলতে গিয়েও গলার কাজটা আটকে যায়, এই জন্য হয়তো আমাদের এতটাই শান্তিপূর্ণ। ওর এই না আমার না ঠিক, আমি ও অ্যাপিয়ারেন্স দেখে বোঝার কোনো কারণ নেই, বউয়ের কথায় ওর বললে ওর বউ না, বলে, তা বলছি তার না। ব্যক্তিত্বের কাছে আমি কিন্তু নস্যি। একদম সব হলো, কিন্তু ভয়েস ওভারটা যায় না। ভয়েস ওভার যায় না গলায় না হয় আটকে গেল,
ভয়েস বেরোলো না, কিন্তু আমরা যেটা ভয়েস ওভার বলি, মানে চুপ করে আছি ব্যাকগ্রাউন্ডে কথাটা যাচ্ছে, ভয়েস ওভারটাও কি না, না? না, না। হ্যাঁ, এতটা মানতে হবে। এখন ইদানিং একেবারে ভেরি রিসেন্ট আমি একটু রেগে যাই, রিয়াক্ট করি। এই তো হ্যাঁ। এইবার ফর্মে এসেছে। ইদানিং আমার 78 সালে বিয়ে হয়েছে, এই এত বছর পরে এখন একটু রেগে যাই। হ্যাঁ, একটু ঝগড়া টগড়া না হলে হবে না তো, মানে কার সাথে রান্না ঝগড়া বসা- করবো, কার সাথে দেয়ালকে হ্যাঁ, বলছি আসলে না উনি- কাকে বলছি। আমিও এই মানুষটির সঙ্গে পরিচিত, উনি আমারও অভিনয় মানে গুরু, শিক্ষা গুরু। তো মানে ওনার যখন প্রচন্ড রেগে যান, প্রচন্ড মানে ভয়ঙ্কর রেগে গেছেন, তখন উনি বলেন অসভ্য, এর বেশি আর হয় না। তার মানে নিচটা কি? আর যারা বলে অসভ্যর, মানে যেটা বকুনির উচ্চতম মাত্রা, যাদের বলছে তারা তো অসভ্য দিয়ে শুরু করছে জীবনটা, তো তাদের যেহেতু অসভ্য শব্দটা করে এই প্রসঙ্গে আমি একটুখানি একটা বলে নিই। আমি রিহার্সাল যখন কথা বলতাম, পার্ট ভুলে যেতাম ইত্যাদি প্রভৃতি অনেক গল্প আছে। আমাকে চিটকিনি খুলে দরজা খুলে রাস্তায় বার করে দিল। এইবার এই সাক্ষী, এই ভদ্রমহিলা, এইবার আমাকে দলের ছেলেমেয়েরা বললো আজকে বাড়ি গিয়ে পঙ্কজার কপালে দুঃখ আছে। আমার ওই যে রাশি চক্রের আশীর্বাদে আমি বললাম আমি কি এত বোকা? এখানে আমরা গুরু আর ছাত্রী, বাড়ি গিয়ে আবার আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব। তুমি কখনো বাড়ি থেকে তোমার বরকে বকো? নাটকের কারণে বকি না, এমনি এমনি তো বকি। তুমি বকো? হ্যাঁ, হ্যাঁ, কি উত্তেজিত! হ্যাঁ বলতে পেরে কি ভালো লাগছে। না নিশ্চয়ই। আর কর্মক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা একটু সবার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার আবার তপদিদির উল্টো। আমার তো যে বয়সে আমি এসে, আমিও 37 না, আমি 33 বছর বয়সে অভিনয় শুরু করেছি। আমিও প্রায় অনেক দিন পরে, মানে ক্যামেরার সামনে, থিয়েটার তো আমার 2.5 বছর বয়স। আমি কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বীকে আমার সামনে পেয়েছি, এবং তারা নানা রকম ভাবে যখন দেখেছেন যে তারা হয়তো আমাকে ডমিনেট করে এগিয়ে যেতে পারছেন না, হয়তো আমি কোথাও না কোথাও তাদের থেকে এগিয়ে যাচ্ছি, তারা কি অদ্ভুত ভাবে চেয়েছেন সবার আগে, এইটা আমার ভীষণ মানে অবাক লাগে, সবার আগে চেয়েছেন নানাভাবে আমাকে হিউমিলিয়েট করতে, মানে হ্যাঁ। অস্বস্তিতে ফেলতে, ঘুরিয়ে ফিরিয়ে অপমান করতে। আমার মনে হয় যে কোনো কর্মক্ষেত্র খুব হেলদি থাকে যদি 1:1 কথাটা হয়ে যায়। ঠিক। শুধু কর্মক্ষেত্র কেন, জীবনটাও তাই। কিন্তু জেনারেলি যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওই 1:1 কথাটাই হয় না, তা বাদে আর সব হয়। ঠিক সেই কথাটাই, ধরো তোমার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ তৈরি হয়েছে, বা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিমান তৈরি হয়েছে, আমি তোমাদের বললেই তো ঝামেলা মিটে যায়। তোমরা তোমাদের মতো উত্তর দিলে, আমি আমার মতো সব প্রকাশ করলাম। তোমাকে না বলে আমি বললাম ওকে, তোমাকে না বলে আমি বললাম ওনাকে। এবার ও কোনো 3 মাস পর তোমাকে বললো, তখন সব আগে আবার তোমার মনে হবে ও মা, মানুষটা আমাকে না বলে ওকে কেন বলতে গেল। তার মধ্যে তারপর এটা যদি হয়। আবার একদম। এবং যদি আবার কিছু রং চড়িয়ে দেয় তাহলে তো হ্যাঁ, আরো ভালো হয়ে গেল। যদি মানুষটা ওরকম খারাপ লোক হয়, সে আবার একটু রং চড়াবে। আমার নিজের যেটা মনে হয় যে প্রত্যেকটা কর্মক্ষেত্রের প্রত্যেকটা পেশাদারিত্ব ভীষণ রকম ভাবে টিকিয়ে রেখেও কোথাও না কোথাও কিছু কিছু যে ক্ষেত্রে বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়, যদি সেখানে আজকে আমাদের আলোচনায় দুটো শব্দ উঠে এসেছে, যে শব্দ দুটো ভীষণ ইম্পর্টেন্ট, উদারতা এবং ধৈর্য। উদার হন, কখনো কাউকে ঈর্ষা করার দরকার নেই, আপনার প্রাপ্য আপনি ঠিক পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে একটু ধৈর্য ধরুন। একদম ধৈর্য ধরলে দেখবেন ভালোবাসা বলুন, বন্ধুত্ব বলুন, এবং কর্মক্ষেত্রে আপনার সাফল্য বলুন, সব আপনার হাতের মুঠোয় থাকবে। উদারতা এবং ধৈর্য খুব ইম্পর্টেন্ট। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। 4 জন মানুষ তাদের জীবনে যা যা অভিজ্ঞতা আজকে আমাদের সঙ্গে শেয়ার করলেন, তাতে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, আমরা যদি চাই, ওই যে একদম শুরুতে বলেছিলাম না, ইচ্ছে হচ্ছে কিনা, ইচ্ছে পারে এটা করতে, নিজের ভেতরের মানুষটাকে মোটিভেট করতে, যে তুমি পারবে, এগিয়ে যাও, সমস্ত নেগেটিভিটি সরিয়ে দিয়ে। আমাদের
একদম আমরা শেষের পথে চলে এসেছি, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে ফেলি। আপনাদের সবার জন্য থাকছে আবরণের তরফে একটি ছোট্ট উপহার। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বাংলা ও বাঙালির অসাধারণ এক্সক্লুসিভ কালেকশনের সঙ্গে আছে নানা রকম প্রাদেশিক শাড়ি এবং পুরুষদের এক্সক্লুসিভ কালেকশন। অতএব আবরণ। আপনাদের উপহারগুলো দিয়ে দিতে হলে সৃজিতা এসে। আমাদের মিষ্টি বন্ধু সৃজিতা তোমাদের হাতে তুলে দিচ্ছে উপহার। এটা তপতি দিয়ে নিয়ে এসো। এটা লোপামুদ্রা দিয়ে, আর এটা প্রজ্ঞার। থ্যাংক ইউ। আর কি, তাহলে আজকে চলে যাবার পালা। চলে যাব, কিন্তু ঠিক এই সময় পরদিন চলে আসবো আপনাদের জন্য নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।